আসসালামু আলাইকুম সবাইকে। আমরা শুরু করি তাইলে। এই আচ্ছা, আমরা আজকে অ্যারে নিয়ে পড়াশোনা করব। সো অ্যারে জিনিসটাকে আমি সহজে নাম দিছি, এটা হইতেছে একটা শিউলি ফুলের মালা। শিউলি ফুলের মালা। আচ্ছা, অ্যারে হইল এমন একটা জিনিস যেটা হইল মানে আ কালেকশন অফ এলিমেন্টস। আ কালেকশন অফ এলিমেন্টস, a collection of elements of same data type। তো আমরা যদি এটাকে ফুলের মালার সাথে তুলনা করি তাহলে ফুলের মালা কিরকম করে থাকে, এই যে এরকম করেই সেম 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 ফুল, তাই না? শিউলি ফুল হইলে সো একটা গার্ল্যান্ড হয়ে যায়, এরকম মালা হয়ে যায়। ঠিক একই রকমভাবে আমাদের এই অ্যারেটাও মানে সেম ডেটা টাইপ দিয়ে আমাদের কালেকশন করতে হবে, সংগ্রহটা। সো এটা মেইন কাজ হচ্ছে যে এটা কি করে, স্টোর করে মাল্টিপল ভ্যালুস। দেখতেছো এখানে অনেকগুলা ভ্যালু আমরা এখানে সংযুক্ত করতে পারছি, এবং এটার অ্যাক্সেসটা হইতেছে ধরো এটা আমার 1 নাম্বার ফুল, 2 নাম্বার ফুল ধরো, তারপরে 3 4 এরকম করে ক্রমিক করে ঘুরতে 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 মনে করো এখানে 20 হয়েছে। সো এটা ক্রমবিন্যাস আছে, মানে এটাকে আমি ইন্ডেক্স বলতে পারি। সো অ্যারের মধ্যেও এই সেম জিনিসটা আছে। একটা অ্যারে যদি আমি বলি যে একটা অ্যারে অ্যারে তারপর এটার মধ্যে ধরো 5, তো এই 5 করা মানে এখানে 5টা এলিমেন্ট আছে। তো 5টা এলিমেন্ট আছে মানে তার মানে আমি এখানে ইন্ডেক্সিং করার সময় জিরো থেকে শুরু করব সব সময়, জিরো থেকে 0 1 2 3 4 এরকম করে শুরু করব আর কি। ঠিক আছে, সবাই কি বুঝতেছেন? কে একজন কথা বললেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আচ্ছা, মানে কোনো জিনিস যদি ভুল বলি একটু বইলা দিবেন। এখানে এটা হচ্ছে অ্যারে নেম। তো অ্যারে নেমের মধ্যে একটা ডেটা টাইপ দিলেই, যদি ইন্ট দেই তাহলে এই যে ইন্ট একটা ডেটা টাইপ হইলো। তেমন মনে করেন যে ফুলের মালা, তো ফুলের মালা হইলে এটা হইতেছে যে নাম দিলাম ফুলের মালা। তো ফুলের মালাটা কিসের, সেটা হইতেছে আমি দিতে পারি যে শিউলি। তো শিউলি ফুলের মালা, সো এটা একটা ডেটা টাইপ। এটা হইতেছে ওই অ্যারের নাম যে এটা ফুলের মালা। তো এখানে কয়টা শিউলি ফুলের মালার মধ্যে কয়টা শিউলি আছে, যেমন ধরলাম যে 5টা দিয়ে মালা বানাইলাম, তো সামথিং লাইক দ্যাট। মানে বাস্তবিক একটা এক্সাম্পল দিলাম আর কি, যে মজা করার জন্য এটার নাম দিছি অ্যারে গোসিপিং। আজকে আমরা গল্প করুম, প্রোগ্রামিং পড়ুম না। সো এই জিনিসটা একটা ইন্টিজার, এটা হইলো এটার হচ্ছে যে এটা 4 বাইটস, তাই না? এটা হলো 4 বাইটস। তারপরে আপনার একটা ফ্লোট ডেটা টাইপ, এটা হইলো আপনার 4 বাইটস। তারপরে আপনার বুলিয়ান, এটা হইতেছে আপনার 1 বাইটস। ক্যারেক্টার ক্যারেক্টার যদি হয় সেটাও হবে 1 বাইটস মেবি। তো এখন এই যে আমার এই যে আমার 0 নাম্বার ইন্ডেক্সটা, এই 0 নাম্বার ইন্ডেক্সটা কিন্তু এই 0 নাম্বার ইন্ডেক্সটা সো এই যে 0 নাম্বার ইন্ডেক্স, এই 0 নাম্বার ইন্ডেক্সটা কিন্তু আমাদের এই যে কম্পিউটারের যে মেমোরি আছে, এই মেমোরির কিন্তু 4 বিট জায়গা দখল করে। ঠিক আছে, যদি আমি এটার মধ্যে এলিমেন্ট রাখি, ধরেন এখানে আমি 9 রাখলাম, এখানে 4 রাখলাম, এখানে 7, এখানে 2, এখানে 5 রাখলাম, তো এই যে 9 নাম্বার এলিমেন্টটা যে রাখলাম এটা 0 নাম্বার ইন্ডেক্সে আছে, এবং এটার জন্য আমি এরকম ধরেন যে এরকম 4টা বাইট, তো 8 বিটের প্রত্যেকটা, তো 8 বিটের প্রত্যেকটা মেমোরিতে স্পেস করে রাখা যেতে পারে। তো এটার জন্য আবার ধরেন যে আপনার 4 বাইট আসবে, এটার জন্য 4 বাইট, এটার জন্য 4 বাইট, এটার জন্য 4 বাইট, যেহেতু প্রত্যেকটাই ইন্টিজার। সো এরে হইতেছে, আমি সহজ করে যদি বলি, আ কালেকশন অফ এলিমেন্টস অফ সেম ডেটা টাইপ। যদি এটার মধ্যে আপনি এখানে 9.5 আনেন তাহলে কিন্তু এটা হবে না, কারণ আপনি এটা নিছেন ইন্টিজার ডিক্লেয়ার করছেন। ঠিক আছে,
সো এখন ধরেন যদি আপনি একটা শিউলি ফুলের মালা বলেন, এই শিউলি ফুলের মালার মধ্যে যদি আপনি এখন একটা গাঁদা ফুল রেখে দেন, তাহলে তো আপনার এটা আর শিউলি ফুলের মালা থাকলো না, তাই না? ঠিক একই রকমভাবে একটা ইন্টিজার, এটা মানে অ্যারেটা যদি ইন্টিজারের হয়, তাহলে ওইটার মধ্যে আমি শুধু ইন্টিজারের ভ্যালুই আমি রাখতে পারবো, ওইটার মধ্যে আমি ফ্লোট বা ডাবল রাখতে পারবো না। এটাই হচ্ছে ব্যাপার। আর এই প্রত্যেকটা ইন্ডেক্স আমার এই যে যদি ইন্টিজারের জন্য হয় তাহলে 4টা করে বাইট, আর যদি ধরেন যে ক্যারেক্টারের হইতো তাহলে একটাই বাইট হইতো, তাই না? যেহেতু লিখছি আমি, বুলিয়ানের হইলে 1 বাইট, ফ্লোটের হইলেও 4 বাইটস হবে আর কি। সো এমনটা আমরা, এটা সিম্পল একটা ব্যাপার, আশা করি এটা বুঝতে পারছেন। সো নেক্সটে আমি যাই, যে একটা অ্যারে কীভাবে আমরা ডিক্লেয়ার এবং ইনিশিয়ালাইজেশন করতে পারি। সো এই পাশে লিখি। সো আমরা একটা অ্যারে ডিক্লেয়ার করতে হবে প্রথমে, ঠিক আছে? অ্যারে কিন্তু ফার্স্টলি আমাকে ডিক্লেয়ার করতে হবে, ডিক্লেয়ার করতে হবে। সো অ্যারে ডিক্লেয়ারটা কীভাবে করবেন, এই যে অ্যারে ডিক্লেয়ার কিন্তু আমি দেখাই দিছি এখানে, দেখেন। মানে এটা হইতেছে যে আপনার ওই যে ইন্ট অ্যারে, ধরেন এটা একটা অ্যারে নেম, ঠিক আছে? এটা দিলে, এটা অ্যারে না দিয়ে অন্য যে কোনো কিছু নাম দিতে পারি, আমার নাম দিতে পারি, ডিম দিতে পারি, মানে কমলা দিতে পারি, গাব দিতে পারি, যে কোনো কিছু দিতে পারি, সমস্যা নেই। সো এটা যেটা রাখবো এটা, তো এটার ভিতরে একটা প্রাসঙ্গিক নাম দিতে হবে আর কি। এবং এই স্কোয়ার ব্রেসেসের ভিতরে ওই সাইজটা, এটাকে বলে সাইজ, এটা হইতেছে সাইজ, এটা হইতেছে অ্যারে নেম, অ্যারে নেম, এটা হইলো আপনার ডেটা টাইপ, ঠিক আছে? আর এই ডেটা টাইপ, আর লাস্টে আপনি একটা সেমিকোলন দিবেন, তাইলে এটা অ্যারে ডিক্লারেশন হয়ে গেল। অ্যারে ডিক্লেয়ার করার পর আপনার কাজটা হলো অ্যারে ইনিশিয়ালাইজ করা। এখন অ্যারে তো ডিক্লেয়ার করা শেষ, এখন আপনি ডিক্লেয়ার করছেন যে আপনি এই তারিখে ভাষণ দিবেন, এখন আপনি ওই তারিখে গিয়ে তো ভাষণটা দিতে হবে, তাই না? তো ভাষণটা দেওয়ার জন্য প্রস্তুতি আছে, ইনিশিয়ালাইজেশন করতে হবে। তো ইনিশিয়ালাইজেশন, তো ইনিশিয়ালাইজেশনটা কীভাবে করবেন? ইনিশিয়ালাইজেশন, এই নামগুলা কিন্তু একটু মানে কঠিন, আর কিছুই কিন্তু কঠিন না এখানে, ঠিক আছে? অ্যারে ডিক্লেয়ার ইনিশিয়ালাইজেশন, ইনিশিয়ালাইজেশন কীভাবে করবেন? ধরেন এই সেম জিনিসটাই ইন্ট অ্যারে 5 দিয়া ইকুয়াল সাইন দিবেন, দেওয়ার পরে আপনি এখানে দেখেন কয়টা ভ্যালু রাখতে চাচ্ছেন, 5টা। তো 5টা ভ্যালু রাখতে চাইলে আপনি যে কোনো 5টা ভ্যালুর নাম লেখেন, 9 5 7 4 2 লেখছেন, ঠিক আছে? এবং এটা কার্লি ব্রেস, মানে কার্লি ব্রেসেস শেষ করার পর সেমিকোলন দিয়ে শেষ করবেন। এইটাই আপনার ইনিশিয়ালাইজেশন হয়ে গেল। এখন এর ইনিশিয়ালাইজেশনটা আসলে অনেকভাবে করা যায়। সো আমরা এরকমভাবেই করতে পারি। এখন ধরেন যে এখানে এটা কিন্তু একটা জিনিসটা খেয়াল করেন, যে এখানে কিন্তু আমার যে এই অ্যারেটা, এই অ্যারে কিন্তু আমি এখানে কি করছি বলেন তো? এখানে কিন্তু আমি কম্পাইল টাইমে করে ফেলছি, কম্পাইল টাইমে এটা কিন্তু আমি ডিক্লেয়ার করে দিছি, তাই না? কম্পাইল টাইমে ডিক্লেয়ার করে দিছি, এই লাইনটা মনে রাখবেন, ডিক্লেয়ার করে দিয়েছি। তাহলে এটার সাইজ কিন্তু আমি আর পরে চেঞ্জ করতে পারবো না, ঠিক আছে? রান টাইমে আমি আর চেঞ্জ করতে পারবো না, কম্পাইল টাইমে ডিক্লেয়ার করে দিছি। তাহলে রান টাইমে আমি এটা, আমি সাইজ আর আপডেট করতে পারবো না, সাইজ আপডেট করতে পারবো না। এখন প্রশ্ন আসতে পারে যে ভাই তুমি যেটা বললা এটা কেন বললা, মানে কম্পাইল টাইম বুঝি নাই, রান টাইম বুঝি নাই। আচ্ছা, একটা প্রোগ্রাম যখন আমরা লিখি, ঠিক আছে, একটা মানে কোড ব্লকসে বা যেটাই হোক, ওইখানে ওই সময় কিন্তু কম্পিউটার অটোমেটিকলি সেটা কম্পাইল করা শুরু করে দেয়, ঠিক আছে? সো আমরা ডিক্লেয়ার যখন করে দিছি সেটা কিন্তু কম্পাইল টাইমে ডিক্লেয়ার করা হয়ে গেছে। এখন কম্পাইল টাইমে ডিক্লেয়ার করার হয়ে যাওয়ার পর প্রোগ্রাম কিন্তু রান হয়, তো এই রান হওয়ার সময় কিন্তু আর আপনি ওইটার সাইজ কিন্তু আপডেট করতে পারবেন না। এটা হইতেছে স্ট্যাটিক অ্যারের জন্য, ঠিক আছে? আমরা যেই এই কথাগুলো বলতেছি এটা হইতেছে স্ট্যাটিক অ্যারের জন্য, ঠিক আছে? স্ট্যাটিক অ্যারের জন্য আপনি এটা রান টাইমে আপডেট করতে পারবেন না, এটা হচ্ছে কাহিনী। মানে এটার ভিতরের কোরের জিনিসটা আমি আপনাকে বললাম আর কি, ঠিক আছে? এই জিনিসটা কি বুঝতে পারছেন আপনারা? হ্যালো, হ্যাঁ হ্যাঁ, এটা ক্লিয়ার হয়েছে। এই সাজ্জাদ তো আসলে মাইক নাই, থাকলে ভালোই তো। আর কেউ কথা বলে না কেন? আর কেউ নাই নাকি এখানে? সবাই একটু বলেন না। পড়া কে জানি কথা বলে, কে আপনি? শুনি না, দাঁড়ান। ভূত। আচ্ছা, ভূত, এই কি বুঝছেন? হ্যাঁ বুঝছি। ওইটা তো তাইলে বুঝলে তাহলে পরের জিনিসে যাই। অ্যারে ইনিশিয়ালাইজেশন হলো, তাহলে অ্যারে ইনিশিয়ালাইজেশন হওয়ার পরে তাহলে আমাদের তো একটা প্রোগ্রাম লিখতে হয়, তো একটা প্রোগ্রাম লেখা দেখেই যে আসলে, আচ্ছা ইনিশিয়ালাইজেশন এনে এখানে আর কয়েকটা জিনিস বলি তাইলে।
এখানে যদি সাপোজ ধরেন যেভাবে ইনিশিয়ালাইজেশনটা করতে পারবেন যে ইন্ট অ্যারে লিখছেন, লেখার পরে যদি এরকম করে লেখেন 5 দিয়া এখানে 9 5 7 4 2 1 লিখে ফেলছেন, তাহলে কি এটা কি হবে বলেন তো? এটা কি আমার ইনিশিয়ালাইজেশন হবে? এখানে আমি সাইজ দিছি না 5, কিন্তু এখানে আমার এলিমেন্ট চলে আসছে কয়টা? 6টা। তাহলে আমাকে 6টা। 6টা। হ্যাঁ, তাহলে আমার এখানে কি হয়ে যাবে? স্ট্যাক ওভারফ্লো হয়ে যাবে। স্ট্যাক ওভারফ্লো হয়ে যাবে। স্ট্যাক মানে ওভারফ্লো। সেম না হলে স্ট্যাক ওভারফ্লো হবে, আর সেম হলে এখানে হইতেছে যদি মানে তুমি যদি এখানে কি বলে মানে আমি সাইজ দিছি 5, আমি যদি এখানে বেশি দেই তাহলে আমার স্ট্যাক ওভারফ্লো হবে, আর যদি কম দেই তাহলে আমার সিম্পলি রান হবে, সমস্যা নেই, কাজ করবে। যেমন ধরো আমি পরবর্তী এই কথাটা লিখি, তাহলে এটা বুঝে ফেলবা। এরে 5 দিয়ে আমি কি করলাম 9 5 7 4 লিখলাম, ঠিক আছে? দেখো এটা কিন্তু এখানে কিন্তু 2 ছিল, আমি কিন্তু 2 লিখি নাই। তাহলে এখানে কিন্তু এলিমেন্ট 4টা আছে, কিন্তু আমার দেওয়া আছে সাইজ 5টা, তাহলে আমার অবশ্যই এটা রান হবে, কাজ করবে, ওয়ার্ক করবে। হ্যাঁ, ওয়ার্ক করবে, সমস্যা হবে না। রাইট। মানে এখন কম হলে ওয়ার্ক করবে, বেশি হলে হ্যাঁ কম, ওয়ার্ক করবে না। হ্যাঁ কম হলে ওয়ার্ক করবে কিন্তু বেশি হলে ওয়ার্ক করবে না, ঠিক আছে? আচ্ছা। সবগুলা কেস দেখো, তারপরে আরো ভালো বুঝতে পারবা। দেখো আরো কয়েকটা দেখাই। যদি ইন্ট অ্যারে, এখানে মনে করো তুমি সাইজ বলে দাও নাই, ঠিক আছে? বলে না দিয়া কি করলা, এরকম করে লিখে ফেলছো 9 7 5 7 2, তাহলে তোমার এই ক্ষেত্রেও এটা কাজ করবে, এটাও কাজ করবে, এটাও কাজ করবে, এটাও কাজ করবে, কিন্তু এটা কাজ করবে না, ঠিক আছে? এটা কাজ করবে না, কিন্তু এটা কাজ করবে। এখানে কিন্তু আমি বলে দেই নাই সাইজ কত, সাইজ বলে না দিলে তো অবশ্যই কাজ করবে, তাই না? এরকম। তারপর ধরো যে আমি এখানে বলে দিলাম ইন্ট অ্যারে, আমি এখানে 5 বলছি, 5 বলার পর এখানে আমি সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে 0 দিলাম। তো 0 দিয়ে দিলে কিন্তু এটা কি হয়ে যাবে, এটা দেখতে এমন হবে, দেখো তখন সাইজ 5টা না, 1 2 3 4 5, 5টাতে 0 শূন্য 5টাতে হবে নাকি? 0 চলে আসবে। হ্যাঁ, এই যেরকম 0 চলে আসবে, এটাও কাজ করবে। এটা শুধুমাত্র 0-র জন্যই কাজ করে এরকম। এখানে যদি তুমি 1 দাও না, 1 দিলে কি হবে জানো? এটা যদি 1 দাও, দেখো কি হবে, দেখাই। যদি এরকম দাও, এগুলা কিন্তু তোমাদের ভাই ভাতে জিজ্ঞেস করতে পারে বিভিন্ন জায়গায়, যে এগুলা দিয়া দিয়া প্র্যাকটিস করাই। 1 দাও যদি, তাহলে 1 দিলে কি হবে জানো? 1 দিলে এর যে এরকম 1 2 3 4 5 না, এই যে এক নাম্বারটায় 1 হবে, বাকি সব 0 সবগুলোকে বলো। এরকম। আচ্ছা। হ্যাঁ, এটা এই জিনিসটা, এই যে এই ব্যাপারটা শুধুমাত্র 0-র জন্যই প্রযোজ্য। হ্যাঁ, এরকম। কারণ তাহলে এখানে যদি 3 থাকতো তাহলে শুধু 3 আর বাকিগুলো 0, তাই হ্যাঁ তো? হ্যাঁ 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 হ্যাঁ, এটাই, আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। এরকমটাই আর কি। সো এরকম, তাহলে এটা বোঝা গেল আশা করি। আচ্ছা, তাহলে এখন আমরা এই অ্যারের একটু দেখি ই নিয়ে, এর একটা প্রোগ্রাম দেখি যে এটা প্রোগ্রাম কীভাবে কাজ করে। সো দেখো, যদিও এটা ডেটা স্ট্রাকচার অ্যালগরিদমে আমাদের প্রোগ্রাম যে কোনোটাই করতে পারবো আমরা, আমরা শুধুমাত্র র কোড দেখলেই হয়ে যায়। তারপর আমি এটা প্রোগ্রাম করে দেখাচ্ছি। ইনক্লুড আইও স্ট্রিম, তাহলে আমাদের সি প্রোগ্রামিংটাও প্র্যাকটিস হয়ে গেল। তো আমি এটার নাম দিয়েছি C++ ক্লিনিক, ইউজিং নেম স্পেস স্ট্যান্ডার্ড। সো এগুলা আশা করি পারো তোমরা। সো এগুলো আর বুঝাইলাম না। একটা প্রোগ্রাম লিখতে হইলে ইন্ট মেইন দিয়ে শুরু করতে হয়, এটা মানে প্রোগ্রাম শুরু করার একটা বার্তা। এখানে আমি ওই যে একটু আগে বুঝাইলাম যে একটা অ্যারে ডিক্লেয়ার করা। সো অ্যারেটা যেভাবে ডিক্লেয়ার করতে হবে, ডিক্লেয়ার করে তারপরে তুমি চাইলে কি করতে পারবা, এই যে ইনিশিয়ালাইজেশনের কাজটা করতে পারবা। অনেকে কি করবে যে এখানে ডিক্লেয়ার করে কিন্তু ইকুয়াল ইকুয়াল দিয়ে ইনিশিয়ালাইজেশনটা করে ফেলতে পারবে, ওইটাও ঠিক আছে। তা আমি একটু আলাদাভাবেই করি, সমস্যা কি। 2 4 6 8 10। তো দেখো এখানে প্রথমে আমি এখানে ডিক্লেয়ার করলাম, এটা ডিক্লেয়ার করলাম, ডিক্লারেশন করলাম। এখানে আমি ইনিশিয়ালাইজেশন করলাম। সো তারপর আমি এখন ডিক্লেয়ার করছি, ইনিশিয়ালাইজেশন করছি। এখন যে আমার মনিটরটা আছে, ওই মনিটরের মধ্যে আমার কি করা লাগবে, এটা আউটপুট দেখাইতে হবে না? তো আউটপুটটা আনতে হইলে তো আমাকে এখানে মানে কি করতে হবে বলো, এখানে প্রিন্ট করতে হবে। সো প্রিন্ট করতে হইলে তো আমাকে একটা এখানে ফর লুপ চালাইতে হবে, তো ফর লুপ চালাইবে এরকম ইন্ট আই ইকুয়াল 0। এইটা ফর লুপটা বোঝা জরুরি, ফর লুপটা আমরা এভাবে বলতে পারি, যেখানে তোমার
কি বলে, যেহেতু এটা জিরোর থেকে শুরু করছে, এখানে দেখো জিরোর থেকে শুরু করছে, তাহলে এটা অবশ্যই ইন্ডেক্সটা হবে 0 1 2 3 4, তাহলে দেখো 5টা হয়ে গেছে। ঠিক আছে, তাহলে এখানে কি লিখবো, I less than 5 I প্লাস প্লাস। ঠিক আছে, এইটা ফর লুপটা আমরা চাইলে এইভাবে লিখতে পারতাম, ফর লুপটা এইভাবে লিখতে পারতাম, ফর ইন্ট I ইকুয়াল যদি 1 দিতাম, তাহলে ধরো I যদি 1 হয় 1 2 3 4 5, তাহলে কি সেটা 5-এর সমান হয়ে যাবে না? তাহলে লিখতে পারি যে I লেস দেন অর ইকুয়াল 5 I প্লাস প্লাস। বুঝতে পারছো এই ফর লুপটা? চাইলে আমরা এটাও লিখতে পারি, চাইলে এটাও লিখতে পারি, কিন্তু আমাদের প্রোগ্রামাররা বলে যে সবসময় ইন্ডেক্সিংটা 0 থেকে শুরু করতে। তাহলে 0 থেকে যেহেতু শুরু করতে চাচ্ছি, তাহলে অবশ্যই এখানে 5 থেকে ছোট হবে, কারণ আমি এখানে সাইজ দিছি 5 ডিক্লারেশনে, তাই না? এরকম আর কি। তখন কার্লি ব্রেসিস দিই, দিয়ে এখন এটা তো আউটপুটে দেখাইতে হবে, তাহলে সি আউট, তাহলে এখানে অ্যারে, তাহলে এখানে ইন্ডেক্সিং আমি শুরু করছি আই দিয়া, তাহলে এই যে প্রত্যেকটা ইন্ডেক্সে তার মানটা দেখাবে কি জানো, এই অ্যারে আই অ্যারে। তাহলে এটা কি হবে, অ্যারে 0, এটা হবে অ্যারে 1, এইটা হবে অ্যারে 2, এটা হবে অ্যারে 3, এইটা হবে অ্যারে 4। ঠিক আছে, সো এইটা হইতেছে ইন্ডেক্স সূচিপত্র, আর এইগুলা হইতেছে ওই সূচিপত্র দিয়ে ওই পৃষ্ঠায় যায়া ওই জিনিসগুলা পড়া। ঠিক আছে, এই হচ্ছে জিনিসপাতি, এটা হচ্ছে মান। সহজ কথায় বললে এটা হচ্ছে মান, আর এটা হইতেছে সূচিপত্র ইন্ডেক্স। তাহলে ইন্ডেক্সে যাওয়ার পরে এই অ্যারে আই দিয়ে আমি আউটপুটে এর মান দেখতে চাচ্ছি, তাহলে আমি এটা একটু স্পেস দিলাম, দিয়ে এন্ড লাইন। ঠিক আছে, তো দিলে আমার প্রোগ্রামটা কি চলবে, রিটার্ন 0, শেষ। তাহলে এই একটা ছোট প্রোগ্রাম আমরা বুঝতে পারলাম, ঠিক না? এটা তো বুঝতে পারছেন সবাই? হ্যালো, বুঝছি। হুম। এটার কোশ্চেনটা কি হতো সেটা বলতো। কোশ্চেনটা হইলো যে একটা 5 মানে এলিমেন্ট থাকবে 5, ওই 5টা এলিমেন্ট তোমাকে ওই মনিটরে আউটপুট করে দেখাইতে হবে। এই যে 2 4 6 8 10, এই 2 4 6 8 10 তোমার ওই মনিটরে তুমি এই ইসের মাধ্যমে, এরর মাধ্যমে দেখাইবা, এটা হইতেছে তোমার ব্যাপার। ঠিক আছে, এখানে দেখো যে আইটা হইতেছে ইন্ডেক্স নাম্বার, তাহলে এখন 0 নাম্বার ইন্ডেক্স কি 5 নাম্বার ইন্ডেক্সের থেকে ছোট? হ্যাঁ, তাইলে সেটা এই লুপের ভিতরে ঢুকবে, ঢুকার পরে অ্যারে 0 প্রিন্ট করবে। তাহলে অ্যারো 0তে তুমি কি রাখছো, 2 রাখছো, তো 2টা প্রিন্ট হবে। তারপরে দেখো অ্যারে ইন্ডেক্স নাম্বার 1-এ যাবে, 1 কি 5-এর থেকে ছোট? হ্যাঁ ছোট, তাইলে অ্যারে 1 প্রিন্ট হবে, তাহলে তখন এই যে 4 নাম্বার প্রিন্ট হবে, 4 প্রিন্ট হবে মান আর কি। তখন তারপরে 2 পরেরটায় এই যে আই প্লাস প্লাস হবে আর কি প্রত্যেকটায়, তো আই প্লাস প্লাস মানে কি পরের কি হবে 2, 2 কি 5-এর থেকে ছোট? হ্যাঁ, তারপর কি অ্যারে 2-তে যাবে, 2-তে গিয়ে মান কি 6, তারপরে ইন্ডেক্স 3-তে যাবে, তো 3-তে গেলে 3 কি 5-এর থেকে ছোট? হ্যাঁ ছোট, তারপরে কি এটা কি হবে যে তোমার এখানে এই যে এটা প্রিন্ট হবে 8, তারপরটা কি ই হয়ে তোমার 4। ঠিক আছে, 4 প্রিন্ট হবে, তাহলে 4 কি 5-এর থেকে ছোট? হ্যাঁ ছোট, তাহলে কি এই ইন্ডেক্স 4-এ আসতেছে 10, তো 10ই হবে। তারপরে আই প্লাস হয়ে 5 হবে, 5 কি 5-এর থেকে ছোট? না, আর এই ইসের ভিতরে স্টেটমেন্টে এক্সিকিউট করবে না। ঠিক আছে, এটাই। মনে করো ওখানে অ্যারে আমরা 10 দিছি, তাহলে আমাদের কি 10 এর থেকে কম নিতে হবে, মানে 9 পর্যন্ত নিতে হবে, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইটাই, কারণ তুমি এই যে ইন্ডেক্স 0 থেকে শুরু করছো না, তো এই জন্য তুমি হাতে গণো, তাহলে 0 1 2 3 গণলে তো তোমার 10টা, 9 তো হয়েই যাচ্ছে 10টা, তো তুমি আবার 10 নাম্বার দিলে 11টা হয়ে যাবে না? তো তুমি তো সাইজ নিছো 10টা, তো 11টা নিলে তো হবে না। হুম। এইটাই। আচ্ছা ঠিক আছে, তাইলে এটা এটা হইতেছে মানে একটা সিম্পল অ্যারে প্রিন্ট করে দেখানো, এটা হচ্ছে 1D অ্যারে। এটা অনেকে আবার সুন্দর করে নাম দেয় 1 ডাইমেনশনাল অ্যারে। এটা হইতেছে 1 ডাইমেনশনাল অ্যারে, কারণ এখানে একটা ফর লুপ ইউজ করছি কয়টা? একটা, এই জন্য 1D অ্যারে। 2D অ্যারেতে এই যে আই যে দুইটা থাকবে, তো মানে ওইখানে আমি দুইটা ফর লুপ ইউজ করব সাধারণত, এরকম। আচ্ছা যাক, তাহলে এখন এটা বোঝার পরে আমাদের কাজ ইজি হয়ে গেছে, তো আমরা এখন অ্যারেতে যে কোনো কিছু বুঝতে পারবো আশা করি। তো আমি ওই স্যারের কথাটা দিয়ে করি, স্যার মনে হয় ক্লাসে টাইম কমপ্লেক্সিটি দেখাইছিল, তো আমি একটু টাইম কমপ্লেক্সিটি দেখাই লুপ দিয়া। তার আগে স্ট্যাটিক অ্যারে আর ডাইনামিক অ্যারে নিয়ে একটু কথা বলি। এখন এতটুকু যা পড়াইলাম সবই স্ট্যাটিক অ্যারে, ঠিক আছে? এখন স্ট্যাটিক ভার্সেস ডাইনামিক।
এই জিনিসটা মেমোরি অ্যালোকেশনটা স্ট্যাটিকের হয় কম্পাইল টাইমে, কম্পাইল টাইম, কম্পাইল টাইম। ডাইনামিকের হয় রান টাইম, রান টাইমেই ওই মেমোরি অ্যালোকেশনটা হয়, মেমোরি অ্যালোকেশন। কারণ এই যে আমরা ডেটা রাখতেছি, এই ডেটাগুলা ওই মেমোরির অ্যাড্রেসেই তো স্টোর হবে, তাই না? এইটা হইতেছে যে স্ট্যাটিক এরর বেলায়, স্ট্যাটিক এরর বেলায় আমার কম্পাইল টাইমে, আর ডাইনামিক এরর বেলায় রান টাইমে, এটা মাথায় রাখতে হবে। তারপরে হইতেছে তোমার সাইজ, সাইজটা হবে তোমার স্ট্যাটিকের জন্য হইতেছে ফিক্সড, সাইজ ফিক্সড, এটা চেঞ্জ করতে পারবা না। এই একটু আগেই বললাম যে কম্পাইল টাইমে সাইজ ফিক্স করা যায় না, এটা সাধারণত ছোট ছোট কোড করার জন্য ছোট ছোট মানে মান দিয়েই আমরা করতে পারি, তাহলে আমাদের তখন স্ট্যাক ওভারফ্লোটা আর হবে না। আর ডাইনামিক অ্যারেতে আমরা কি করতে পারবো, আমাদের এটা ভেরিয়েবল, আমরা রিসাইজ করতে পারবো, এটা ফিক্সড নয়, ঠিক আছে, ফিক্সড নয়, মানে এটা রিসাইজেবল, ঠিক আছে, রিসাইজেবল, রিসাইজেবল। কে আসছে? আসে নাই তো কেউ, আচ্ছা আচ্ছা ঠিক আছে। তাহলে এখন ফিক্সড অ্যারে একটা হইলো ফিক্সড, একটা হচ্ছে ফিক্সড নয়। তারপরে হইলো তোমার মেমোরি লোকেশন। তো মেমোরি লোকেশনটা হইলো তোমার, মানে এই যে আমি মেমোরির কথা বলতেছি, যে মেমোরি অ্যালোকেশন, মানে অ্যালোকেশন কথাটা কঠিন হয়ে যায়, মানে ওই যে অ্যাড্রেসটা আছে, ওই অ্যাড্রেসের মধ্যে এই ডেটাগুলা মানে স্টোর করা, এটাই হচ্ছে মেমোরি অ্যালোকেশন, এটাই বুঝে নাও। আর মেমোরি লোকেশন, স্ট্যাকের বেলায় লোকেশনটা হইতেছে স্ট্যাক, স্ট্যাক, আর এটার বেলায় হইতেছে হিপ। আচ্ছা, আরে কে আসছে, আসছে, আচ্ছা যেটা বলতেছিলাম যে স্ট্যাকের বেলায় হইতেছে এটা মানে স্ট্যাটিকের বেলায় এটা হচ্ছে স্ট্যাক। স্ট্যাকটা কেমন? স্ট্যাকটা দেখো, আমাদের যেমন আমাদের আমাদের ভার্সিটিটা 7 তলা না 8 তলা, 7 তলা। তো 7 তলার মধ্যে আমাদের যখন বিল্ডিংটা করা হয়েছে, সেটা তো প্রথমেই অবশ্য গ্রাউন্ডিং করা হয়েছে, গ্রাউন্ডিংয়ের পরে 1 তলা, 2 তলা, 3 তলা, 4 তলা, 5 তলা, 6 তলা, তাই না? তাহলে ধরো এটা 1 তলা, 2 তলা, 3 তলা, 4 তলা, 5 তলা, 6 তলা, 7 তলা, ঠিক আছে? তাহলে এই 7 তলাটা সবার পরে করা হয়েছে, তার মানে স্ট্যাকটা হচ্ছে একটা লিফো, মানে লাস্ট ইন ফার্স্ট আউট। এখন ধরো আমাদের ইউনিভার্সিটিটার ওইটার মানে বিল্ডিংটা ভাঙতে হইতে পারে কোনো সময়, তাহলে সেটা কি নিচতলা থেকে ভাঙবে না, ওই উপরতলা থেকেই ভাঙবে। তার মানে লাস্টে দেওয়া হয়েছে আবার ফার্স্ট আউট করবে, এই জন্য বলে লাস্ট ইন ফার্স্ট আউট। এই স্ট্যাটিক অ্যারের যেই এলিমেন্টগুলা, সেই এলিমেন্টগুলা এই মেমোরিতে স্টোর হয়, বুঝতে পারছো? আর এই হিপটা হইতেছে একটা বিশাল বড় আকারের হিপ, মানে বিশাল বড় অঞ্চল ডাইনামিকের। তো এটা আসলে একটা ফ্রি স্টোর, ঠিক আছে, এখানে কোনো সমস্যা নাই, এখানে আমরা ফ্রিতে স্টোর করতে পারি ডাইনামিকের ব্যাপারগুলো। আর তারপরে হইতেছে যে তোমার মেমোরি ম্যানেজমেন্ট। মেমোরি ম্যানেজমেন্টটা হইতেছে যে মেমোরি ম্যানেজমেন্ট, মেমোরি ম্যানেজমেন্ট স্ট্যাটিক এররের বেলায় মেমোরি ম্যানেজমেন্টটা হতেছে অটোমেটিক, ঠিক আছে, অটোমেটিক হয়, কারণ তুমি সাইজ ফিক্সড করে দিছো, এটা অটোমেটিক। আর এটার বেলায় তুমি ম্যানুয়ালি তুমি করতে হবে, ম্যানুয়াল কাজ করে। মনে করো তুমি একটা এলিমেন্ট বা অ্যাড করবা, একটা এলিমেন্ট অ্যাড করবা, তাহলে তোমার তখন ওই যে নিউ কিওয়ার্ড ইউজ করতে হয়। নিউ একটা এলিমেন্ট তুমি মনে করো যে রিমুভ করবা, তাহলে তোমার মনে করো যে ডিলিটটা ইউজ করতে হয়। সো নিউ, এইগুলা তোমার পয়েন্টার দিয়ে কাজ করে, ঠিক আছে, এই উভয় জিনিসটা পয়েন্টার দিয়ে কাজ করাইতে পারবা, পয়েন্টার দিয়ে। এবং এই ক্ষেত্রে যদি এলিমেন্ট রিমুভ না করো তাহলে কিন্তু মেমোরি লিকেজ হবে। কি হবে? মেমোরি লিক্স হয়ে যাবে, মেমোরি লিক্স হয়ে যাবে। মেমোরি লিক্স হয়ে গেলে তখন কিন্তু মেমোরি ম্যানেজমেন্ট করা আমাদের জন্য টাফ হয়ে যায়, ঠিক আছে, অনেক ক্ষেত্রে আমাদের মানে ডেটা নষ্টও হয়ে যায়। আচ্ছা, পারফরমেন্স হবে তোমার স্ট্যাটিক অ্যারের পারফরমেন্সটা হইতেছে ফাস্ট, কারণ কম থাকে এলিমেন্ট কম থাকে, ফিক্সড থাকে, অটোমেটিক, সো এনে ফাস্ট থাকে। আর এটা কিছুটা স্লোয়ার হয়। কেন স্লোয়ার হয়? কারণ ম্যানুয়ালি সব কিছু করতে হচ্ছে, সো এটা স্লোয়ার, ঠিক আছে। আশা করি বুঝতে পারছো সবাই এই জিনিসটা। সো একবার দেখে নাও যে এখানে কী কী আছে। যে এখানে স্ট্যাটিক অ্যারে আর একটা হচ্ছে ডাইনামিক অ্যারে।
সো একটা হলো যে কম্পাইল টাইম এবং রান টাইম। একটা হলো কম্পাইল টাইমে মেমোরি অ্যালোকেশন করে, আর একটা হচ্ছে রান টাইম মেমোরি অ্যালোকেশন করে। যারা কম্পাইল টাইম মেমোরি রান টাইমটা বুঝতেছো না, কম্পাইল টাইমটা হলো যখন আমরা কোনো কিছু মানে ওই আইডি এর ভিতরে লিখি তখনই সেটা কম্পাইল টাইম। তারপর যখন ওই যে বিল্ড এবং রান দেই ওইটাই তখন রান টাইম। তাহলে রান টাইমের ভিতরে ডাইনামিক অ্যারেটা আমাদের কাজ করবে, মানে মেমোরিতে অ্যালোকেট করবে। আর স্ট্যাটিক অ্যারের বেলায় আমার সাইজটা হবে ফিক্সড, আর ডাইনামিক অ্যারের বেলায় সাইজটা রিসাইজেবল। আর স্ট্যাটিক অ্যারের বেলায় আমার ওই মেমোরি লোকেশনটা হবে স্ট্যাক। স্ট্যাকটা হইতেছে লাস্ট ইন ফার্স্ট আউট। তো এটা আমাদের বিল্ডিংয়ের সাথে তুলনা করতে পারো, যে বিল্ডিংয়ের ওই সপ্তম তলাটা সবার পরে করা হয়, আবার ওই সপ্তম তলাটাই সবার আগে ভাঙতে হবে যদি আমার এই বিল্ডিংটা ভাঙে একটা নতুন বিল্ডিং তৈরি করতে হয়। তো আর হিপ হইতেছে একটা বিশাল বড় আকারের মেমোরি। এই হিপ মেমোরিতে ফ্রি স্টোর থাকবে, এখানে ডাইনামিক অ্যারের যেই এই লোকেশনটা মানে মেমোরিটা অ্যাড্রেস মানে এলিমেন্টগুলো এখানে মানে লোকেট করবে আর কি। আর এটা হইতেছে যে স্ট্যাটিকের বেলায় অটোমেটিক, আর এটা হচ্ছে ম্যানুয়ালি আমার অ্যাড করতে হবে, ডিলিট করতে হবে। আর হচ্ছে ফাস্ট, এটা হইতেছে তোমার স্লোয়ার। এখন এই দুইটা হইতেছে স্ট্যাটিক এবং ডাইনামিক ইউজ করার পরেও এর কিন্তু একটা সমস্যা আছে। সমস্যা কি কেউ কি বলতে পারো, যে আমাদের সমস্যা এখান থেকে সমাধানের উপায়? বা মানে এই যে এই জিনিসটা স্লোয়ার হয়ে গেল না, যে আমাদের এটাতে আমি ফিক্সড নয় রিসাইজেবল, কিন্তু এখানে স্লোয়ার হয়ে গেল। এই স্লোয়ারকে ফাস্টার করার কি কোনো উপায় আছে? ফাস্টার করার কোনো উপায় আছে? কীভাবে ফাস্টার করব, কেউ কি বলতে পারবা? আচ্ছা ঠিক আছে, তাহলে এটা হইতেছে যে মানে আমরা ওই মানে যখন এসটিএল করব আর কি, মানে এগুলা সাজাদ ভালো বুঝে, স্ট্যান্ডার্ড টেমপ্লেট লাইব্রেরি, স্ট্যান্ডার্ড টেমপ্লেট লাইব্রেরি। সো এই এসটিএল এর মধ্যে একটা এসটিএল হলো ভেক্টর। এই ভেক্টর কিওয়ার্ডটা ইউজ করে আমাদের এই এই অ্যারেটা আমরা ফাস্টার করতে পারি। ঠিক আছে, কেমনে ফাস্টার করতে পারি? যে ধরো এটা ম্যানুয়ালি আমার যদি কাজ করে, ধরো এটা ম্যানুয়ালি কাজ করে মানে কি অটোমেটিক কাজ করে, অটোমেটিক কাজ করে, এই ভেক্টরটা অটোমেটিক কাজ করে, এটা একটা ফার্স্ট অ্যাডভান্টেজ। তারপর আরেকটা অ্যাডভান্টেজ হলো যে এটা ডাইনামিক অ্যারের মতোই, তুমি অটোমেটিক কাজ করলেও যেই কোনো সাইজ নিয়ে কাজ করতে পারবা, ডাইনামিক অ্যারের মতো, ডাইনামিক অ্যারের মতো রিসাইজেবল। ঠিক আছে, তাহলে এটা আমাদের জন্য বেনিফিট হইলো। তাহলে মনে করো যে অনেক বড় বড় যেই ইগুলা আছে, মনে করো যে 1000-এর মতো এলিমেন্ট আছে, তাহলে তো আমার সেই সময় কি বলে স্ট্যাটিক অ্যারে দিয়ে কাজ হবে না, কারণ স্ট্যাটিক অ্যারে তো আমাদের ছোট ছোট ভ্যালু নিয়ে কাজ করে। মনে করো 1 লাখই হইলো, তখন আমাদের এই ভেক্টরটা আমাদের অনেক বেশি কাজে হেল্প করবে। ঠিক আছে, তো এখানে কিছু পুশ আছে, পুশ ব্যাক, পপ ব্যাক, সাইজ, এগুলো দিয়ে আর কি ও কাজগুলো করে। তো আজকে এটা বিবেচ্য বিষয় না, আমাদের আমাদের কাজ হইতেছে যে একটু টাইম কমপ্লেক্সিটি আমরা দেখতে চাচ্ছি। আচ্ছা, তো স্যার মনে হয় টাইম কমপ্লেক্সিটি দেখাইছে, তারপরেও আমি একটু দেখাই ইরেগুলারি। সো একটা অ্যালগোরিদম লিখি, সি প্রোগ্রামিংয়ে না, এবার নেই, অ্যালগোরিদম লিখি একটা, অ্যালগোরিদম সাম এ এন। তো এ হইল অ্যারে আর এন হইল এলিমেন্টস। ঠিক আছে, এ হইল আমার অ্যারে আর এন হইল আমার এলিমেন্টসগুলো, কয়টা এলিমেন্টস আছে এখানে। তো এটা করার পর s ইকুয়াল টু 0 দিলাম, কারণ আমাদের সাম করতে হবে। তো একটা ফর লুপ লিখি, ইন্ট i ইকুয়াল 0, i লেস দেন n, আগের মতোই, হ্যাঁ কোনো ডিফারেন্স নেই। তাহলে s ইকুয়াল টু s প্লাস ai, তারপরে রিটার্ন s করে দিব। আচ্ছা, তো এটার মধ্যে টাইম কমপ্লেক্সিটি বের করতে হবে। এই সবাই কি আছেন নাকি চলে গেছেন? কেউ তো কথা কয় না। হ্যালো, আচ্ছা আচ্ছা আচ্ছা, ভাই ইরফান কথা কও নাকি ভাই? তুমি মিয়া আইছো, সালাম তো দিবা ভাই। আচ্ছা ঠিক আছে, তাহলে এটা বুঝো। দেখো টাইম কমপ্লেক্সিটিটা খুবই ইজি। এটা হলো যে আমি লুপটা যদি দেখো যে এখানে আমাদের স্টেটমেন্ট নিয়ে কাজ করবে, এটা অ্যালগোরিদম সাম, এটা সমস্যা নাই। এটা হইতেছে যে এখানে এ এবং এন হচ্ছে ভেরিয়েবল। টাইম কমপ্লেক্সিটিটা কাজ করে
তোমার নিয়ে আর কি, অপারেশন নিয়ে। টাইম কমপ্লেক্সিটি কাজ করে হইল নাম্বার অফ অপারেশন, নাম্বার অফ অপারেশনস, ঠিক আছে। সো আমি আগে টাইম কমপ্লেক্সিটি বাই করতেছি। দেখো টাইম কমপ্লেক্সিটি কীভাবে বের করে, একদম ইজি টাইম কমপ্লেক্সিটি বের করা। এই যে এইটা দেখো s ইকুয়াল টু 0, তাহলে এটা কয়বার আমার এখানে কাজ করতেছে, একবার। সো 1 কনস্ট্যান্ট, এটা এটা কি কনস্ট্যান্ট না, কনস্ট্যান্টের মতো। তাহলে কনস্ট্যান্টটা আমার সাধারণত আমি 1 লিখি, ঠিক আছে। আমি একটু পরে দেখাবো কনস্ট্যান্ট কী জিনিস, লিনিয়ার কী জিনিস, লগারিদমিক কী জিনিস দেখাবো। এখানে i ইকুয়াল টু 0, এটা হলো তোমার কি, এটা 1 তাই না, এটা i লেস দেন n i প্লাস প্লাস, তাই না। এটা হচ্ছে কন্ডিশন চেক করবে। তাহলে কন্ডিশন চেক করবে কতটা পর্যন্ত, একটু আগে একটা জিনিস বলছিলাম যে অ্যারে হইলো তোমার যদি 5টা হয়, তাহলে আমার এখানে 0 নাম্বার ইন্ডেক্স, 0 নাম্বার ইন্ডেক্স থেকে 2 3 4, তাহলে এখানে দেখো 1 2 3 4 5, তাহলে এখানেও তো 5টা তাই না। তাহলে এখানে n কত, n ইকুয়াল টু 5, তাহলে এইখানে কয়টা পাইছি, 5টা। তাহলে এই সবগুলা এই যে এই কন্ডিশনটা যে i লেস দেন n, তার মানে 0 কি 5-এর থেকে ছোট, হ্যাঁ। 1 কি 5-এর থেকে ছোট, হ্যাঁ। 2 কি 5-এর থেকে ছোট, হ্যাঁ। 3 কি 5-এর থেকে ছোট, হ্যাঁ। 4 কি 5-এর থেকে ছোট, হ্যাঁ। 5 কি 5-এর থেকে ছোট, না। তার মানে দেখো তো এখানে আমি কয়বার তাকে দিতে হয়েছে, 1 2 3 4 5 6, তার মানে n প্লাস 1 বার, তাই না, n প্লাস 1 বার। যদি আমার n নাম্বার অফ এলিমেন্টস থাকে, তাহলে আমার কোনো একটা অ্যারের যদি আউটপুট দেখাইতে হয়, সেটার কন্ডিশনটা চেক করবে n প্লাস 1 বার, n প্লাস 1 বার। আর আমার ওই কন্ডিশনটা এক্সিকিউট করবে n নাম্বার অফ টাইমস। কেমনে দেখো, এইটা এক্সিকিউট করছে, এটা এক্সিকিউট করছে, এটা এক্সিকিউট করছে, এটা এক্সিকিউট করছে, এটা এক্সিকিউট করছে। তাহলে দেখো কাউন্ট করো, 1 2 3 4 5, তাহলে 5 বার সেটা কি করলো, 5 বার সেটা এক্সিকিউট করলো। আর চেক করলো 6 বার, চেক করলো n প্লাস 1 বার, আর এক্সিকিউট করলো 5 বার। এক্সিকিউট কি করলো, ওই স্টেটমেন্টটারে এক্সিকিউট করলো, ঠিক আছে। তাহলে এইখান থেকে আমরা এটা যদি যোগ করতে হবে, ঠিক আছে। তো সব যোগ করো তুমি, তাহলে যোগ করলে তুমি পাবা এখানে 2n প্লাস 2, তাহলে এটা কমন নিলে হবে 2 ইন্টু n প্লাস 1। তাহলে এখানে 2টার নেওয়া দরকার নাই, এটা স্বাভাবিকভাবে আমাদের যারা প্রোগ্রামার আছে তারা এটা বলে যে n প্লাস 1 লিখলেই চলবে, ঠিক আছে। 10 প্লাস 1 লিখলাম। তারপরে এই যে এটা দেখো, এটা হলো স্টেটমেন্টটা, তাই না, মানে এটার ভিতরে লুপের ভিতরে। তাহলে এটা আমি কি বলছি যে এখানে স্টেটমেন্টটা কয়বার এক্সিকিউট হবে, স্টেটমেন্ট এক্সিকিউট হবে n বার, তাহলে n টাইমস লিখে দাও, ঠিক আছে। তারপরে কি করবা এখন, তাহলে এই যে এখানে এটা আরেকবার আছে, তাহলে এটাও কি কনস্ট্যান্ট, তাহলে এটা 1। তো সবগুলো যোগ করবা এবার, এটাকে বলে ফাংশন, মানে টাইম ফাংশন, এটাকে বলে টাইম ফাংশন, টাইম ফাংশন। সো টাইম ফাংশনটা f অফ n, তাহলে এখানে সব যোগ করলে কিন্তু n প্লাস n মানে কি 2n, 2n প্লাস 2, তাহলে 2n প্লাস 2 হইলে, তাহলে এখানে দেখো তো n এর উপরে ঘাত কত আছে, মনে মনে 1 আছে, তাহলে এটা হইব বিগ ও অফ n, ঠিক আছে। এটা আমি বলতেছি না যে এটা বেস্ট কেস নাকি এভারেজ কেস নাকি ওর্স্ট কেস, আপাতত ধরে রাখো এটা হলো বিগ ও এন, ঠিক আছে। এটা হলো পলাইনোমিয়ালের ব্যাপার, বহুপদীর একটা জিনিস। এত কিছু না বুঝলে সহজ কথা যে এন এর উপরে ঘাত কত আছে অর্ডার, সেটাই, তাহলে 1 আছে, তাহলে এই যে এই অর্ডার অফ এন, তাহলে এটাই বসায় দিবা। এর উপর যদি থাকতো তোমার 2 থাকতো, তাহলে অর্ডার অফ এন স্কোয়ার লিখতা। এর উপর যদি 3 থাকতো, অর্ডার অফ এন কিউব লিখতা, ঠিক আছে, এরকম। সো এইটা তোমার যখন লিখবা, যে তখন একটা গ্রাফে আঁকবা, তখন এই গ্রাফটা দেখতে এরকম হবে, অর্ডার অফ এন না। তো অর্ডার অফ এনটা জাস্ট একটা লিনিয়ার, তো লিনিয়ার হলে যে এরকম হয়ে যাবে, এটা হলো অর্ডার অফ এন এর গ্রাফ, ঠিক আছে। এটা হচ্ছে তোমার টাইম কমপ্লেক্সিটি, বুঝতে পারছো সবাই। গ্রাফটা সোজা হইলো কেন? লিনিয়ার যে ভাই, লিনিয়ার গ্রাফ সোজা না। যেমন তোমার ওই যে আমরা ওহমস ল পড়ছি না ভাই, ওহমস লর ভি ইকুয়াল টু আইআর, এটা একটা লিনিয়ার গ্রাফ ছিল। তো তোমার ওই ক্ষেত্রে এই যে এরকম ছিল না, যে আই এদিকে ভি এদিকে, তাহলে তখন যে লিনিয়ার গ্রাফের মতো, তো লিনিয়ার হইলে এরকম। বা তুমি মূলবিন্দুগামী সরলরেখার সমীকরণ পড়ছো, যে ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস সি, তো ওইটার বেলাও তো তোমার এই যে এরকম গ্রাফ ছিল, মূলবিন্দুগামী সরলরেখা, ঠিক আছে। এটা সোজা বলতে মূলবিন্দুগামী সরলরেখা, ঠিক আছে, এরকমই। তুমি এই যে গ্রাফ এর আছে, ক্যালকুলেটর আছে এই গুগলে, ড্যাসমোস, তো ওইটার মধ্যে যদি তুমি দাও, দেখবা যে এরকম করে লেখা আসবে, এই যে এরকম করে আসবে। তাহলে এই জন্য এই যে এরকম, দেখো এরকমই লিখছি আমি, বুঝছো গ্রাফটা। আচ্ছা। হ্যাঁ এটাই।
আর এই সব তো বুঝতে পারছো, আর এই যে এই জিনিসটা আ- কেমনে নিছি, আর লুপটা কি বুঝতে আচ্ছা পারছো সবাই? আচ্ছা, আমার একটা n সমান 5 এটা আসলো কোথা থেকে? হ্যাঁ আচ্ছা আচ্ছা বলি, মানে আমি এটা ধরছি আর কি, তোমার এন সমান তুমি ধরো যদি সাপোজ আমি এটা ধরছি আর কি, যে একটা অ্যারে, অ্যারের 5টা এলিমেন্ট আছে, তুমি যদি ধরো যে একটা অ্যারে এর মনে করো 10টা এলিমেন্ট আছে, তাহলে তোমার এন কত হইব? 10 হইব। তো 10 হইলে তোমার এখানে ইন্ডেক্স যদি 0 থেকে শুরু হয়, তাহলে 0 থেকে 9 পর্যন্ত 10 হয়ে গেল। তো 10টা এলিমেন্ট হয়ে গেলে হুম, তখন তোমার কি, তখন তোমার চেক করতে হইব কিন্তু ওই যে 10 দিয়াই, তাহলে কি 0 থেকে 10 পর্যন্ত 11টা, তাহলে তখন কি হয়ে যাবে, n প্লাস হুম, 1 হয়ে যাবে তোমার চেকিং। আর এক্সিকিউট করবো কয়বার? ওই 10 বারই চেক এক্সিকিউট হইব, মানে n টাইমস। এই জন্যই আমি n এর কথাটা বারবার বলতেছি, n আর n প্লাস, আচ্ছা এই হচ্ছে জিনিস। আচ্ছা বুঝতে পারলে ভালো। আচ্ছা, হ্যাঁ কও আর কি প্রশ্ন? আমি এমনি তো এক করে পাইতেছি 0 1 2 0, তারপর আমি 2 লমু, তারপর 4 লমু, থ্রি থ্রি এমনি হ্যাঁ হ্যাঁ এভাবে সবগুলাই ইন্ডেক্সিং। অ্যারেটার ইন্ডেক্সিং যেমন দেখো তুমি একটু বুঝো না না, জিনিসটা। হ্যাঁ কও, বল বলো। এটাও বলি না, বলছি 0 1 2 এমনি কাউন্ট করতেছি না, আমি এইভাবে করুম না, একটা সংখ্যা গ্যাপ গ্যাপ দিয়ে কাউন্ট করা যাবে না। একটা সংখ্যা গ্যাপ 0 গ্যাপ দিয়া মানে কাউন্ট করা যাবে বলতে, এখানে ইন্ডেক্সিংটা হলো কন্টিজিয়াস ভাই, মানে অ্যারেটা হলো কন্টিজিয়াস, তুমি একটাই গ্যাপ দিয়া এটা করতে পারবা না। কন্টিজিয়াস মানে ব্লক অফ কোড। মানে ইন্ডেক্সিংটা যেমন ধরো তোমার বই যে আছে, তোমার বইয়ের মধ্যে কি 0 থেকে শুরু কইরা পেজ শুরু করে মাঝখানে কি পেজ বাদ দিয়া দেয়? দেয় না। ইন্ডেক্সিং তুমি ই করতে পারবা না, মানে ইগম দিতে পারবা না, কিন্তু মান মান তুমি যে বললা মানই করতে পারবা, গ্যাপ দিয়ে লিখতে পারবা। এটারে 0, এটারে 1, এটা 2। তুমি সাপোজ এটারে 2 দিলা, এটারে 4 দিতে পারবা না। কথা বুঝতে পারছি? হুম, আচ্ছা ঠিক আছে, এটা হলো ইন্ডেক্সিং ভাই, সিম্পল কথা, এত কিছু মাথায় নেওয়ার দরকার নেই এটার মধ্যে। আচ্ছা ঠিক আছে, তাহলে এখন আসো আমরা এইগুলা একটু দেখি, আরেকটা কোড দেখি। এটা দেখলাম তোমার 1D অ্যারে, তাহলে একটা 2D অ্যারে দেখি। 2D অ্যারে, তো 2D অ্যারে বলতে সাধারণত বলা হয়, আমরা ম্যাথমেটিক্সে ম্যাট্রিক্স পড়ছি না, ম্যাট্রিক্স, ম্যাট্রিক্সের কি আছিল, ম্যাট্রিক্সের এদিক দিয়ে ছিল সারি, এদিক দিয়ে হচ্ছে কলাম। তাহলে সারি এবং কলাম, তাহলে যদি সারিরে তুমি যদি এম ধরো, আর কলামগুলারে যদি তুমি কি ধরো, এন ধরো, তাহলে এটা হলো এম বাই এন ম্যাট্রিক্স, তাই না? এটা পরে আসছি। ঠিক একই রকমভাবে এখানে এগুলো এগুলো কাজ করে। সো একটা অ্যালগোরিদম লিখি, যে অ্যালগোরিদম অ্যাড এ বি, দেখো এ এবং বি দুইটা ম্যাট্রিক্স, তার মানে এ বাই বি ম্যাট্রিক্স। আচ্ছা, তারপরে এন নাম্বার অফ এলিমেন্টস, তাহলে দুইটা দুইটা যে ম্যাট্রিক্স। আচ্ছা কত ভাই, দুইটা ম্যাট্রিক্স যদি যোগ করতে হয়, তাহলে ম্যাট্রিক্স দুইটার ক্রম কি হইতে হবে? সেম হইতে হবে না? সেম নাম্বার অফ অর্ডার হইতে হবে না? মনে আছে কিনা তোমাদের? যদি এটাও এটাও 2/2 ম্যাট্রিক্স হইতে হবে, এটাও 2/2, এটাও যদি 3/3 হয়, এটাও কি 3/3। 3/3 যদি হইতে আমি হবে। যোগ করতে চাই, এই জন্য অ্যাডের সময় কি, মানে সেম নাম্বার অফ ফর্ম লিখতে হবে, এই জন্য এলিমেন্ট কি সেম নাম্বার অফ নিতে হবে, এন। নেওয়ার পরে এখন কোড লিখো, ফর, ফর লেখা i ইকুয়াল 0, i লেস দেন n, i প্লাস প্লাস। তারপর এটার ভিতরে আরেকটা ফর লুপ। ইন্টিজার লাগবে না, i ইকুয়াল টু 0 রাখি ইন্টিজার। এটা এত ভাই আমি সিম্পল একটা অ্যালগরিদম লিখতেছি, কোড লিখতেছি না তো। অ্যালগরিদম লেখার সময় এত কিছু লিখতে হয় না, আমি তো ডেটা টাইপ দেই নাই কোনোটারই, বুঝো নাই? এটা আচ্ছা অ্যালগরিদম, আচ্ছা অ্যালগরিদমের কোনো ডেটা টাইপ থাকে না ভাই। অ্যালগরিদম হইলো তোমার এমনি জিনিসটা বুঝায় লেখা আর কি, আর কিছু না। জে লেস দেন এন, জে প্লাস প্লাস। সো তারপর এখানে দেখো অন্য একটা, আমি এটা তো অ্যাড করে কোনো একটা জায়গায় রাখতে হবে, মনে করো যে তাহলে এ ক্রস বি, এটার অ্যান্সার আসবে না একটা ম্যাট্রিক্স, তাহলে সেটাও কি হবে 2/2 আইব, এবং সেটার নাম হইতেছে মনে করো সি। তাহলে সি ইকুয়াল, তাহলে সি আই জে, অবশ্যই আই জে ইকুয়াল, তাহলে এ আই জে প্লাস বি আই জে। ঠিক আছে, এটা হইল। তারপরে তোমার এই ক্ষেত্রে এই যে এইটার তোমার ক্লোজ করবা, এইটা ক্লোজ করবা, এইটা ক্লোজ করবা, ঠিক আছে। আচ্ছা, তো আগেরটার বেলায় স্পেস কমপ্লেক্সিটিটা দেখাই নেই আমি, স্পেস কমপ্লেক্সিটিটা এটার বেলায় দেখাই দিচ্ছি, তারপরে একসাথে দুইটা হয়ে যাবে। এখানে প্রথমত তোমার দেখো এই জিনিসটা খেয়াল করো, যে এটা, আচ্ছা নীল কালি ইউজ করি, যে এটার মধ্যে এটা তো একটা ফর লুপ, তাহলে ফর লুপের কথাটা আমি আরেকবার বলি, যে এইটা হইতেছে তোমার যে কি বলে কনস্ট্যান্ট,
তাহলে কনস্ট্যান্ট হইলে এটা কি একবারই হইতেছে, তাহলে এখানে এটা চেক হবে কয়বার, n+1 বার, আর এটা এক্সিকিউট হবে কয়বার, n বার। তাহলে এখানে আমি n+1 লিখতে পারি, ঠিক আছে। তারপরে এই যে দেখো এইখান থেকে শুরু কইরা একদম এই পর্যন্ত যা আছে সব এই ফর লুপের আন্ডারে পড়ে না, আর লাস্টের এই যে এটা আছে এটা তো এই অ্যালগরিদম অ্যাডের আন্ডারে। তো এটা এতটুকু, এই যে এতটুকু যে আছে, এতটুকুর ভিতরে যা আছে সব n টাইমস তোমার এখানে কাজ করবে, n। তো n হয়ে যাবে, কারণ কি যে এটার ভিতর স্টেটমেন্টগুলা, তার মানে একটা ফর লুপের ভিতরে যে স্টেটমেন্টগুলো থাকবে প্রত্যেকটা n টাইমস কাজ করবে, ঠিক আছে। আচ্ছা, তারপর এই যে এইটার জন্য ও আবার কি করবে, ও আবার n+1 টাইমস কাজ করবে। এখন এই যে এই লুপটার ভিতরে আবার ও এক্সিস্ট করে, দেখো খেয়াল করো, এই ফর লুপটার ভিতরে ও এক্সিস্ট করে। তাহলে ও যেহেতু এক্সিস্ট করে তাহলে ওর জন্য কি লিখতে হবে, n লিখতে হবে আবার, ঠিক আছে, কারণ ওর কারণে তো ও এক্সিকিউট করবে, তাই না। এই জন্য এটা n টাইমস লিখতে হবে। এখন তুমি কি করবা, এখন তুমি সব যোগ করে দেবা। তো দেখো এটার অ্যান্সারটা কত আসবে, n² + n, এটা হইতাছে n², এটা তো n+1। তাহলে সব যদি যোগ করি তাহলে টাইম ফাংশনটা পাবো এরকম যে 2n² n2n + 1। তাহলে এখানে অর্ডার অফ n² পাবো, কি পাবো, এখানে আমার ফাংশনটা হয়ে যাবে অর্ডার অফ n², কারণ কি n এর উপরে স্কোয়ার আছে, তার মানে এটা হচ্ছে আমার মুখ্য পদ, তাহলে মুখ্য পদেরটাই তো ধরতে হবে। তাহলে এটার গ্রাফটা কেমন হবে, এটার গ্রাফটা হবে এটা একটা কোয়াড্রেটিক হয়ে যাবে, যে এরকম হয়ে যাবে, ঠিক আছে। এটা হচ্ছে অর্ডার অফ n² এর গ্রাফ, ঠিক আছে। তাহলে এখন এটার স্পেস কমপ্লেক্সিটিটা দেখি, স্পেস কমপ্লেক্সিটিটা পড়ি। তাইলে স্পেস কমপ্লেক্সিটি করার জন্য স্পেস কমপ্লেক্সিটিটা হইতেছে আমার ভেরিয়েবলস দিয়ে করতে হবে, ভেরিয়েবলের উপর নির্ভর করে। তাহলে এখানে কি কি ইউজ করছি, a ইউজ করছি, b ইউজ করছি, c ইউজ করছি, n ইউজ করছি, i ইউজ করছি, j ইউজ করছি, ঠিক কি না, এগুলো ইউজ করছি। তাহলে এবার বলো a আমি কয়বার এখানেই করছি, a হইতেছে n ইন্টু n, b কি n ইন্টু n, c কি n ইন্টু n, n কয়বার, একবার, i কয়বার, একটা, j কয়টা, একটা। এটা বলতে পারো যে ভাই এটি কেমনে করলা, এটা দেখো এই যে কই গেল, এই যে কোডটা, এই কোডটার মধ্যে দেখো a যে a হইল n ইন্টু n, a কি n ইন্টু n, b কি এটাও n ইন্টু n, তারপর এই যে c এইটা যে আমি স্টোর করব এটাও কি n ইন্টু n। তার মানে স্পেস কমপ্লেক্সিটি এটা হইলো মেমোরি নির্দেশ করে, আর টাইম কমপ্লেক্সিটি এটা হইলো স্পিড, তুমি কত স্পিডে কাজ করবা ওইটা নির্দেশ করে, ঠিক আছে। তাহলে এখানে আই 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 কয়টা ওয়ার্ড, একটা ওয়ার্ড, তাহলে এই জন্য 1। তারপরে তোমার জে কয়টা, এটাও 1। তারপরে এন কই, এটাও কি 1 ওয়ার্ড, ঠিক আছে, এই জন্য ওইগুলো 1 লিখছি। তো এই সবগুলা কি করতে হবে, এখন এই সবগুলা আমার যোগ করতে হবে। তাহলে এটা আমি একটা ফাংশন নামলেই s অফ n ইকুয়াল, তো এটা n², এটা হইলো তোমার n², এটা n², এটা হইলো 1, এটা 1, এটা 1। তাহলে এখানে 3n² + 3, তাহলে এখানে এটাও কি অর্ডার অফ n²। তার মানে বিগ ও, এখন বলতে পারতেছি না যেটা বেস্ট কেস নাকি ওয়ার্স্ট কেস, আমি এটা, তাহলে এটা সাধারণত আমার মনে হয় এভারেজ কেস হওয়া উচিত, না ওয়ার্স্ট কেস, সরি n² হলো ওয়ার্স্ট কেস, n হলো তোমার এভারেজ কেস। তাহলে এটাও কেমন হবে, এটার স্পেস কমপ্লেক্সিটিটাও এই যে এরকম হয়ে যাবে, অর্ডার অফ n²। আর একটা জিনিস মনে রাখবা যে টাইম কমপ্লেক্সিটি হইল আমার স্পিড দেখায়, স্পিড কত আছে, কত তাড়াতাড়ি আমি করতে পারি। স্পেস কমপ্লেক্সিটি হইল আমার মেমোরি নির্দেশ করে যে আমার মেমোরির কতটুকু জায়গা এই কোডটা ধারণ করলো, ঠিক আছে, মেমোরি দেখায় কতটুকু স্পেস নিল, তারপরে হইলো এখানে কত স্পিডে কাজ করলো, এরকম আর কি। আচ্ছা, এখন আরেকটা কোড দেখাই ফাইনালি, সেটা হইলো দুইটা মানে দুইটা অ্যারে মাল্টিপ্লাই করা, সেম জিনিস, অ্যালগরিদম মাল্টিপ্লাই a b n। তো অ্যালগরিদম মাল্টিপ্লাই
তো এখানেও আমাদের ওই যে আগের মতোই ফর লুপ লিখতে হবে, ফর I ইকুয়াল 0, I লেস দেন n, I প্লাস প্লাস, তারপরে এটার ভিতরে আরেকটা ফর লুপ, ফর j ইকুয়াল 0, j লেস দেন n, j প্লাস প্লাস, তারপরে তোমার এই ক্ষেত্রে স্টেটমেন্টটা লিখতে হবে যে সি আই কমা জে ইকুয়াল টু, এটা 0 ধরতে হবে। ধরার পর এখানে আরেকটা ফর লুপ লিখবা যে ফর কে ইকুয়াল 0, কে লেস দেন এন, কে প্লাস প্লাস, তারপর এখানে কি করতে হবে যে সি আই জে, তাহলে এখানে কি হবে সি আই কমা জে ইকুয়াল সি আই কমা জে প্লাস, কারণ এই যে এই 0টা এখানে আসবে, তারপরে হইলো তোমার এখানে এ আই কমা জে গুণ বি আই কমা জে, এটা হইলো কোড। তারপর এখানে এটা লুপটা অফ করে দেই, এটা অফ করে দেই, এটা অফ করে দেই, এটা অফ করে দেই। তো এটার মধ্যে বলো তো দেখি তোমরা কেউ বলতে পারো কিনা? রাফি আছে? রাফি বলো তো ভাই এখানে কি লিখবো প্রথমে টাইম কমপ্লেক্সিটি বের করার জন্য? হ্যালো, এটা n+1 না, তাহলে n+1টাই লিখবো, কারণ এখানে এটা 1, এটা n, এটা n+1, তাহলে যোগ করে আমার 2 × n+1 আহে, তাহলে আমি 2 নিব না, 2টা সহগটা নিব না, তাহলে n+1টা লিখে দিব, n+1 লিখে দিলাম। এখন দেখো তো এই ফর লুপের আন্ডারে এই যে এতটুকু যা আছে সব পড়ছে কিনা ভাই, তাই না? তাহলে এই সবগুলা যে স্টেটমেন্ট আছে, এই সবগুলা স্টেটমেন্টের এখানে তুমি n n n n লিখে দিবা। এখন n+1 আর n এর কাজটা বুঝতে হবে, যে এইটাই বোঝা গুরুত্বপূর্ণ, যে এখানে n+1 তো আমি এখানে চেক করলামই, এখন n নাম্বার অফ টাইম আমার এই প্রত্যেকটা কি করবে, এক্সিকিউট করবে, এই জন্য প্রত্যেকটার পাশে n লিখে দিলাম। তারপরে এই লুপটার মধ্যে এই লুপের এটাও তো চেক হবে না, তো সেটার জন্য কি, সেটার জন্য n+1। এখন এইটার ভিতরে আবার পড়ছে কতটুকু, এটার ভিতরে পড়ছে আবার এতটুকু, তাহলে এতটুকু পড়লে এই প্রত্যেকটা আবার কি, প্রত্যেকটার সাথে আবার n গুণ হবে। হ্যাঁ, এখন এতটুকু হওয়ার পরে এখন এই ফর লুপে আসবে, এই ফর লুপের এইটাও তো n+1 টাইমস কি হবে, চেক করবে, তাহলে n+1 এখানে লিখবা, লেখার পরে এই ফর লুপের ভিতরে আবার এই স্টেটমেন্টটা পড়ছে, তাহলে ও আবার কি করবে, ও আবার n টাইমস রান করবে, ঠিক আছে? আর তো কিছু নাই, তাহলে তখন কি করবা, n সব যোগ করবা। তো এখানে এটা হইতাছে n² প্লাস n, এটা হইলো n², এটা হইলো n³ প্লাস n², এটা হইলো n³। তাহলে এখানে টাইম ফাংশনটা হবে, প্রথমে টাইম ফাংশন লিখবা, যে এখানে n³ দুইবার আছে, তাহলে 2n³, n² 3বার আছে, তাহলে 3n², n দুইবার আছে 2n+1। তো এখানে দেখো অর্ডার কিন্তু বড় এটার জন্য, তাহলে এটা লিখবা যে এটার অর্ডারটা হবে অর্ডার অফ n³, তাহলে এটা আরো ওর্স্ট কেস, এটা আরো ওর্স্ট কেস। তাহলে আমরা যে এতক্ষণ পর্যন্ত পাইলাম, প্রথমটার মধ্যে পাইছিলাম অর্ডার অফ n, তোমরা দেখো প্রথমটার মধ্যে এই যে এই 1D এর যে এটা পাইছি, সেটা হইতেছে এই অর্ডার অফ n পাইছি, অর্ডার অফ n পাইছি, তাহলে এটা দেখো লিনিয়ার গেছে, তো লিনিয়ার হলো ফাস্টলি রান করবে, ফাস্টলি কাজ করবে। তারপরে হলো তোমার এই পরেরটা হলো এই অর্ডার অফ n² পাইছি, অর্ডার অফ n² পাইছি, তাহলে এটা আরেকটু ওর্স্ট কেস, ঠিক আছে? এটা হলো বেস্ট কেস, এটা হলো ওর্স্ট কেস, এটা হলো এভারেজ কেস, এটা হলো ওর্স্ট কেস, এটা হলো আরো জঘন্য, n³ হলো আরো জঘন্য। n³ কেমন হবে দেখো, n³ হইতাছে এই যে এরকম হবে, এই যে এটা হলো n³ অর্ডার অফ n³ আর অর্ডার অফ একটা সময় কম বেড়ে যাবে। আর অর্ডার অফ n² কেমন, অর্ডার অফ n² হলো এর পাশেরটা, তাহলে দেখো অর্ডার অফ n² কি, তো দেখো কাজ করবে বেশি, গ্রাফটা সাধারণত কি এই যে কাজ করবে বেশি, এই যে এতটুকু, এটা কাজ করবে আর কম, ঠিক আছে? কাজ করবে আর মানে দেরিতে কাজ করবে। আর এই অর্ডার অফ nটা কেমন, অর্ডার অফ nটা হলো যে এরকম, এই যে অর্ডার অফ n, তাহলে এটা হলো এভারেজ কেস, এটা হলো এভারেজ, কোনোটাই বেস কেস না এখানে, অর্ডার অফ এভারেজ, এটা হলো এভারেজ কেস, এটি হলো ওর্স্ট কেস,
বিগ ও এর এটা হলো ওর্স্ট কেস, ওর্স্ট খারাপ কেস, এটা হলো ভালো এভারেজ কেস। আর মানে যদি আমি বলি তাহলে এখানে স্পেস কমপ্লেক্সিটিটা বের করি, তারপরে আমি এটা দেখাচ্ছি। স্পেস কমপ্লেক্সিটির মধ্যে এখানে দেখাইতে হবে আমার স্পেস কমপ্লেক্সিটি, তাই না? তাহলে স্পেসের জন্য এখানে আছে এ আছে, বি আছে, সি আছে, তারপরে তোমার এন আছে, আই, জে, কে। তাহলে এখানে প্রত্যেকটা ম্যাট্রিক্স, তো তাহলে এ একটা ম্যাট্রিক্স, তাহলে ম্যাট্রিক্সের জন্য সোজা এন ইন্টু এন, এন ইন্টু এন, এন ইন্টু এন, এন আই জে কে। আই জে কে প্রত্যেকটা ওয়ান, এন কত, এন ও ওয়ান। তাহলে প্রত্যেকটা যোগ করলে আমি এখানে পাবো যে 3n স্কোয়ার প্লাস 4। তার মানে আমি এখানে এটা হচ্ছে আমার স্পেস ফাংশন, স্পেস ফাংশন। আর তারপরে হইলো যে আমার ওইটা, তাহলে এটার কমপ্লেক্সিটি কি হবে বলো? স্পেস কমপ্লেক্সিটি কি হবে? স্পেস কমপ্লেক্সিটি দেখো, এই যে এই পোলাইনোমিয়ালটার স্পেস কমপ্লেক্সিটি কি হবে? অর্ডার অফ, বলো, অর্ডার অফ n স্কোয়ার হবে, তাই না? এটার এটার স্পেস কমপ্লেক্সিটি অর্ডার অফ n স্কোয়ার হবে, ঠিক আছে? আচ্ছা, এখন আমি ওই কি বলে সবগুলো আমাদের যতগুলা লাগবে অতগুলার স্পেস টাইম কমপ্লেক্সিটি স্পেস কমপ্লেক্সিটির গ্রাফ দেখাই। তাহলে দেখো, যদি ধরো টাইম কমপ্লেক্সিটিরই এই যে এরকম থাকে গ্রাফটা, একদম এই যে এরকম, দেখো এটা তাড়াতাড়ি কাজ করবে না ভাই। তাহলে এটা হইলো কনস্ট্যান্ট, এটা হলো কনস্ট্যান্ট, ধ্রুবক। এই ধ্রুবকটা তাড়াতাড়ি কাজ করে এবং এটা হলো অর্ডার অফ 1, ঠিক আছে? অর্ডার অফ 1। তারপরে তোমার যে যেটা বললাম যে অর্ডার অফ n, সেটা হলো লিনিয়ার। তো সেটা কেমন? সেটা হলো এই যে এটা এভারেজ কেস, অর্ডার অফ n। তারপরে তোমার লগারিদমিক যেটা আছে, লগারিদমিক হলো এই যে এরকম, এই অর্ডার অফ লগ n, এটা হলো লগারিদমিক, এটা হলো লিনিয়ার। তো দিস ইজ লিনিয়ার, এটা হলো লগারিদমিক, এটা হলো কনস্ট্যান্ট। তারপরে এটা মনে এই দুইটা গুণ করলে, এই দুইটা গুণ করলে আরো খারাপ কেস হয়। এই দুইটা গুণ করলে কিরকম হয় দেখতে? এই যে এরকম হয়, দেখো কার্ভ করে এটা বধ করে উপরে উঠে যায়, এই যে এরকম। অর্ডার অফ n লগ n, এটা হইলো লিনিয়ারিদমিক, লিনিয়ারিদমিক, এই যে এরকম। তারপর তোমার কোয়াড্রেটিক, দ্বিঘাত ফাংশন। তো দ্বিঘাত ফাংশনটা কেমন? দ্বিঘাত ফাংশনটা এই যে অর্ডার অফ n স্কোয়ার, এটা দেখলাম। আর একটা কালি নেই, সমস্যা কি? তারপরে এই যে ধরো এইটা, এটা হলো অর্ডার অফ n কিউব। তারপরে যদি এক্সপোনেনশিয়াল ধরি, এক্সপোনেনশিয়ালটা এই যে এরকম, আরো আরো খারাপ, অর্ডার অফ, তাহলে এটা হবে তোমার এক্সপোনেনশিয়াল ধরো যে 2 টু দি পাওয়ার n, এক্সপোনেনশিয়াল বা সূচক। ফ্যাক্টোরিয়াল হলে আরো খারাপ, এই যে এরকম, অর্ডার অফ n ফ্যাক্টোরিয়াল। তাহলে এই যে হলুদ কালি দেওয়া যদি দেখতেছো, তারপরে এইটাছে যে এগুলা এইগুলা হইতেছে ভেরি ওর্স্ট কেস, ঠিক আছে? এগুলো হলো ওর্স্ট কেস, এইটা হলো এভারেজ কেস। আর এই যে অর্ডার অফ 1 আর অর্ডার অফ লগ n, এই দুইটাকে সাধারণত বেস্ট কেস বলা হয়, বেস্ট কেস বলা হয়, হ্যাঁ, বিগ ও এর জন্য, বিগ ও নোটেশন। এটার জন্য তোমার অ্যাসিম্পটোটিক নোটেশনগুলো জানা জরুরি, অ্যাসিম্পটোটিক নোটেশন। সেটা মনে হয় সাধারণত বলবে, যদি বলে তাহলে আমি বলে দিব, বলে নাই তো অ্যাসিম্পটোটিক নোটেশনটা, এই জন্য বিগ ও নোটেশনটাই দেখাইলাম শুধুমাত্র, ঠিক আছে? সো আজকে এগুলাই দেখাইলাম। সো কারো যদি কোনো জায়গায় বুঝতে সমস্যা হয় আমার বলতে পারো, প্রথম জায়গা আমি আবার বলতে পারবো তোমাদের জন্য। আই মাইনাস মাইনাস এটা কি জানি করাইছিল, কোনটা কোনটা? আই মাইনাস মাইনাস এর কয়টাই দেখাইছিল দেখলাম। আমি আমি দেখাইছিলাম যে, না না না, স্যার দেখাইছিল। আমি তো আসি নাই ওই দিন। কি বলছে বলো তো প্রশ্নটা? এর ছবিটা আমি দিছিলাম ভাই, হোয়াটসঅ্যাপে ঢুকে দেখবা। ছবি, তোমার পার্টিকুলার কি প্রবলেম হয়েছে ওইটা বলো। আচ্ছা আমি রেকর্ডটা অফ করে দিই।